যাদের ডায়াবেটিস আছে, যাদের HIV বা এইডস আছে, কিংবা যাদের থাইরয়েড আন্ডার অ্যাক্টিভ থাইরয়েড প্রবলেম আছে, লুপাস আছে, অটোইমিউন ডিজিজ, হ্যাঁ, কিংবা আপনার ওভারওয়েট বা ওবেসিটি আছে, কিংবা এমন কি স্লিপ অ্যাপনিয়াতেও দেখা যায়। তো এই ধরনের অনেকগুলি মেডিকেল কন্ডিশনের জন্য আপনার এই কোলেস্টেরলটা কিন্তু বাড়তে পারে। কেউ একজন অনেক বেশি চর্বি জাতীয় খাবার গ্রহণ করছে তাতেই তার কোলেস্ট্রলটা বাড়বে তা না, মানে যারা এটা করছেন না তাদেরও এটা কোলেস্ট্রল বেশি থাকতে পারে যদি বংশগত হয়। এবং আরো কিছু রোগের কথা বললেন, সেই রোগগুলো থাকলে সেগুলো যদি সেভাবে চিকিৎসা করা না হয়, হাই কোলেস্ট্রল হয়ে যাচ্ছে, কারো হয়তো কোলেস্ট্রল স্বাভাবিক মাত্রায় ছিল। তো এই বেড়ে যাওয়াটা কিভাবে ঘটে, মানে এটার পেছনে কারণগুলো কি? মানে আমরা যেটা আপনারা বলেন যে খাবার দাবার, আসলে কি খাবার দাবারই সব, না আরো কোনো বিষয় আছে? কিভাবে এই কোলেস্ট্রলটা আসলে আমাদের শরীরে বেড়ে যায়? জি, সর্বপ্রথম আপনার বেড়ে যাওয়ার অনেক অনেক কারণ হতে পারে। একটা হচ্ছে যে এইজ। আমাদের যখন বয়স যখন বেড়ে যায় তখন আপনার দেখেন, একটা চিন্তা করেন, একটা একটা শিশু অবস্থায় যেরকম একটা সুন্দর ইলাস্টিসিটি আছে ভেসেলের মধ্যে, তারপর আস্তে 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 বিভিন্ন ধরনের কোলেস্টেরল বিল্ড আপ হয়ে থাকে। সেটি খাবার দাবারে হোক, সেটি অনেক কারণে হোক, এইভাবে বিল্ড করতে 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 একটা বয়স হলে, যেমন ধরুন 65, 75, এগুলোর পরে আপনার এটি একটু আপনার একটু বাড়তে থাকে। এটি একটি কারণ। আরেকটা হচ্ছে যে আপনার যাদের ফ্যামিলিতে যদি কোনো জেনেটিক যদি কম্পোনেন্ট থাকে, সেটির জন্য আপনার হতে পারে, কারণ তাদের ফাংশনটা জেনেটিক কারণে আপনার এই কোলেস্ট্রলটা বাড়তে পারে। এছাড়াও আপনার যদি যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে, যাদের লিভার ডিজিজ আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের HIV বা এইডস আছে, কিংবা যাদের থাইরয়েড আন্ডার অ্যাক্টিভ থাইরয়েড প্রবলেম আছে, লুপাস আছে, অটোইমিউন ডিজিজ, হ্যাঁ, কিংবা আপনার ওভারওয়েট বা ওবেসিটি আছে, কিংবা এমন কি স্লিপ অ্যাপনিয়াতেও দেখা যায়। তো এই ধরনের অনেকগুলি মেডিকেল কন্ডিশনের জন্য আপনার এই কোলেস্টেরলটা কিন্তু বাড়তে পারে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর হোসেন। তার মানে বিষয়টা এমন না যে কেউ একজন অনেক বেশি চর্বি জাতীয় খাবার গ্রহণ করছে তাতেই তার কোলেস্ট্রলটা বাড়বে তা না, মানে যারা এটা করছেন না তাদেরও এটা কোলেস্ট্রল বেশি থাকতে পারে যদি বংশগত হয়। এবং আরো কিছু রোগের কথা বললেন, সেই রোগগুলো থাকলে সেগুলো যদি সেভাবে চিকিৎসা করা না হয় সঠিকভাবে, তো সেগুলোর কারণেও কোলেস্ট্রল আমাদের শরীরে বা রক্তে বেড়ে যেতে পারে। তো এই যে বেড়ে যাওয়া, আমি যদি বলি যে কোলেস্ট্রল বেড়ে যাওয়াটার ক্ষেত্রে আপনি ডায়াগনোসিসে যেটা বললেন সেটা তো আসলে ওই যে পরীক্ষা নিরীক্ষার কথা বললেন সেগুলো দিয়েই তো আসলে আপনারা বুঝতে পারেন, তাই না? নাকি আরো কোনো বিষয় আছে? জি, তো যদি হ্যাঁ হ্যাঁ, সরি, জি, এগেইন সর্বপ্রথম স্ক্রিনিংটা হচ্ছে যে আপনার লিপিড প্রোফাইল, যেটা ব্লাড টেস্টের মাধ্যমে জানা যায়। এটি হচ্ছে যে নাম্বার ওয়ান। এর সাথে আপনার যে কোনো একটা পেশেন্টকে যখন আমরা ইন্টারভিউ করে থাকি, তার অনেক কিছু জিজ্ঞেস করে থাকি, তার হিস্ট্রি জিজ্ঞেস করে থাকি, তার ইটিং হ্যাবিট কেমন, ওবেসিটি কেমন, তারপর এক্সারসাইজ করছে কিনা, স্মোকিং করছে কিনা, অ্যালকোহল ড্রিঙ্ক করছে কিনা, হ্যাঁ, এই ধরনের ফ্যামিলিতে আছে কিনা, এগুলো হচ্ছে যে সব সম্পূরক কিছু। কিন্তু ডায়াগনোসিসের ব্যাপারে আপনার এমন কোনো ইয়ে নাই যে রক্তের মাধ্যমে জানতে পারেন। আর তাছাড়া আরেকটা জিনিস, আপনি যে এখন ইদানিং আপনার ক্যালসিয়াম স্কোরিং, যেটা হার্টের জন্য করা যায়, সেটার মাধ্যমে আপনারা জানতে পারেন যে আপনার কোলেস্টেরল লেভেল কেমন। সেটি আবার কেমন, এটি বলাও হয়েছে যে ক্যালসিয়াম স্কোরিং। তাহলে কোলেস্টেরল একটি ফ্যাট, আবার এখানে ক্যালসিয়াম স্কোরিং এর সাথে আবার কি সম্পৃক্ততা? কোলেস্টেরলটা যখন জমতে 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 এটা উপরের ভাগে পরবর্তীতে এটা ক্যালসিফাইড হয়ে যায়, এবং এই ক্যালসিফিকেশনটা তখন এই স্ক্যানের মাধ্যমে জানা যায় যে আপনার ক্যালসিয়াম স্কোরটা কেমন, সেটির মাধ্যমে জানা যেতে পারে। এছাড়া যদি কোনো না কোনো কারণে আপনি যদি সিটি স্ক্যান করেন, করোনারি সিটি স্ক্যান করেন, কিংবা যদি কোনো না কোনো কারণে যদি আপনি অ্যাঞ্জিওগ্রাম করেন, তখন বোঝা যায় যে আপনার কতটুকু ভেসেলে অবস্ট্রাকশন আছে। সেই অবস্ট্রাকশনটা হচ্ছে যে আপনার এই চর্বি, এই কোলেস্টেরল। তো সুতরাং এইভাবে বিভিন্ন ভাবে জানা যায়, তবে প্রাথমিকভাবে আপনার ব্লাড টেস্টের মাধ্যমে জানা যায় যে আপনার কোলেস্টেরল কেমন। আচ্ছা, তো এগুলো তো বুঝলাম। ধরেন একজন মানুষ সুস্থ আছে, কারণ আপনার যেসব কারণ বললেন না তাতে তো আসলে আমরা বাইরে থেকে বুঝতে পারবো না যে এই লোকটার কোলেস্টেরল বেশি আছে কিনা। কিন্তু আমরা কোলেস্টেরলের ঝুঁকি নিয়ে কথা বলবো। তার আগে যদি একটু বলি, সেই ঝুঁকিগুলো শুনবো যে কোলেস্টেরলের কারণে কি কি ঝুঁকি আছে শরীরে। কিন্তু হুট করে তো আর কেউ কাউকে আপনারা কোলেস্টেরল টেস্ট করতে দেন না। সেক্ষেত্রে মানে মানে একটা মানুষ সুস্থ আছে, শরীরে তেমন ওজন নাই, বা মানে শরীরে যেসব আমরা ভাবি যে একটু মোটা বা ওজন বেশি,
শরীরের বাইরেই অনেক চর্বি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে হয়তো সন্দেহ করা যেতে পারে। কিন্তু যার গড়নটা স্বাভাবিক, তার যদি কোলেস্টেরল বেশি থাকে, সেটার জন্য আপনি কিভাবে সন্দেহ করবেন? মানে আমার প্রশ্নটা হচ্ছে যে আসলে কখন টেস্টটা করবেন? জি, জি, জি। আপনি প্রশ্নটা করার আগে আপনি বলেছেন যে অনেক সময় যে চিকন যারা পাতলা ধরনের লোক, তাদেরও কিন্তু আবার অনেক কোলেস্টেরল বেশি দেখেছি আমি। আবার অনেক সময় দেখেছি যে যাদের একটু সুন্দর নাদুস বাড়ি, তাদের ক্ষেত্রে দেখেছি আবার কোলেস্টেরল কিন্তু নরমাল। নরমাল। এটি ডিপেন্ড করে, হ্যাঁ? এটা এমন না যে আপনার খুবই চিকন মানুষ এবং তার কোলেস্টেরল একদম নাই, এরকম বলার কোনো অবকাশ নাই। আমি এই ধরনের অনেক কেস দেখেছি। যাক, সেটাই। আপনি দ্বিতীয় পার্ট যেটি বলেছেন প্রশ্ন, যে সাধারণত 9 ইয়ার্স থেকে 11 ইয়ার্স এর মধ্যে আপনার একবার লিপিড প্রোফাইল আপনাকে চেক করা দরকার। আচ্ছা, আচ্ছা। আর যদি কারো ফ্যামিলিতে যদি ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরলেমিয়া থাকে, ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরলেমিয়া মিন্স হচ্ছে ফ্যামিলি, মানে বুঝতেই পারছেন, ফ্যামিলির মধ্যে কোনো ধরনের হার্ট ডিজিজ আছে, যেমন ধরেন অকালে আপনার 50-এর নিচে কোনো বাবা বা মা মারা গিয়েছেন, বা ভাই বা বোন মারা গিয়েছেন হার্ট ডিজিজে আচমকা, হ্যাঁ? তার মানে হচ্ছে যে খুবই হাই রিস্ক তাদের ক্ষেত্রে ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরলেমিয়া আছে। তাদের ক্ষেত্রে আপনার ওই বংশের আপনার এমনকি 2 বছরের পরেও আপনার এই কোলেস্টেরলটা দেখতে হবে যে আপনার এদের মধ্যে কোনো ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরলেমিয়া জনিত কোনো আপনার এই লিপিড প্রোফাইলটা হাই কিনা, যাতে অ্যাগ্রেসিভলি অল্প বয়সে যাতে ট্রিটমেন্ট করা যায়, সেটি একটা পয়েন্ট। আরেকটা হচ্ছে যে আপনার যদি সাধারণত যদি ইয়ং হেলথি হয়ে থাকে, তাহলে এভরি 5 ইয়ার্স আপনার কোলেস্টেরলটা চেক করতে পারেন। আর যদি বিশেষ করে পুরুষদের 45 থেকে 65 হলে অ্যাগেন এভরি 1 to 2 ইয়ার্স করতে পারেন, এবং 65 এর পরে হলে আপনাকে এভরি ইয়ার করতে হবে। এগুলি হচ্ছে যে মোটামুটি একটা সুস্থ সবল মানুষ। যদি তাদের আন্ডারলাইন যদি কোনো ক্রনিক ডিজিজ থেকে থাকে, তাহলে প্রতিবার, যেমন আপনার ডায়াবেটিস আছে, যেমন আপনার ব্লাড প্রেশার আছে, বা অন্য কোনো কারণে কিডনি ডিজিজ আছে, তাহলে আপনার প্রতি 3 মাস অন্তর অন্তর যেভাবে ডাক্তার সাহেবেরা বলেন যে ব্লাড টেস্ট করার জন্য, তখন সেভাবে সেই ক্ষেত্রে আপনার লিপিড প্রোফাইলটাও চেক করতে হবে যে আপনার সবকিছু ঠিক আছে কিনা। অনেক ধন্যবাদ। তার মানে বিষয়টা এমন যে যাদেরকে আপনারা সন্দেহ করছেন, বা পারিবারিক একটা ইতিহাস আছে, পরিবারে দেখা যাচ্ছে যে কেউ কেউ মানে হার্টের রোগের কারণে হয়তো মারা গেছেন, বা অলরেডি তারা হার্টের রোগী হিসাবে আছেন এখনো, মানে এরকম একটা ইতিহাস যদি থাকে, পারিবারিক ইতিহাস ঝুঁকিপূর্ণ, যে কোলেস্টেরলের কারণে বিভিন্ন সমস্যা হয়েছে, তাদেরকে আপনারা একটা পরীক্ষা নিরীক্ষা করেন, হ্যাঁ? আর তার বাইরেও আপনারা একটা নিয়মিত ভাবে কিছু এই কোলেস্টেরলটা আপনারা চেক করেন, যে কারণে আসলে রোগী নিজে থেকে বলার দরকার নেই যে আমার কোলেস্টেরলটা চেক করেন। আপনারা এই বিভিন্ন ইতিহাস নিয়ে এবং রুটিনলি একটা নিয়মের মধ্যে রেখেই তাদেরকে আপনারা করে থাকেন। কাজেই এটি এড়ানোর সুযোগ নেই। কাজেই এটা একটা ভালো বিষয় যে আপনি যদি নিয়মিত চিকিৎসকের কাছে যান, আপনার চিকিৎসকই সেটা করবেন, আপনার অবস্থা বুঝে সে আপনাকে করবেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।